input of the power plant. Usually input is expressed in hour and this load is expressed in megawatt. Input for hydroelectric hydropower plant is measured in cubic or cubic per second. Hydroelectric power plant ক্ষেত্রে তো অবশ্যই ওয়াটারের হিসেবে ওয়াটার ইনপুট সেই হিসেবে নেওয়া হয়। আর যেমন যে কয়লা বা কোল পাওয়ার প্ল্যান্ট এসবের ক্ষেত্রে কিলো ক্যালোরি ইনপুট হিসেবে নেওয়া হয়, সেই হিসেবে হয়তো এইভাবে বলছে ইনপুট যদি কয়লা বা যেগুলো হয় সেক্ষেত্রে তো কিলো ক্যালোরি বা হিটের হিসাবটা হিটকে ইনপুট হিসেবে নেওয়া হয় সেক্ষেত্রে আর কি। আর ওয়াটারের ক্ষেত্রে তো পাওয়ার ইনপুট, সেই জন্য ওই যে কত কিবি পার সেকেন্ড সেটা হিসেবে ইনপুট নেওয়া হয়। এটা হচ্ছে ইনপুট efficiency curve. It is the ratio of output of power station to input. Output by input curve যেটা কি efficiency curve. Efficiency curve is obtained by plotting efficiency against output. আউটপুটের সাথে এফিসিয়েন্সির মানে কার্ভটা হচ্ছে আউটপুটের সাথে, যদিও এটা আউটপুট বাই ইনপুট কিন্তু এটা আউটপুটের এগেইনস্টে কার্ভটা প্লট করা হয়। এরপর হচ্ছে হিট রেট কার্ভ, যেটা হিট রেট কার্ভ ইজ প্লটেড বাই দ্য ভ্যালুস অফ হিট রেট এগেইনস্ট করেসপন্ডিং ভ্যালুস অফ দ্য আউটপুট। হিট রেট হচ্ছে যে I বাই L। এরপরে হচ্ছে plotted by values of IR incremental rate against corresponding values of output, অর্থাৎ IR equal to হচ্ছে IL by DL, differentiating differential output মানে কার্ভ আর কি। incremental rate হচ্ছে by values of incremental rate, অর্থাৎ DI by DL। আর উপরেরটা হিট রেট হচ্ছে I by L আর DI by DL হচ্ছে ইনক্রিমেন্টাল রেট কার্ভ। এটা ছবিগুলা এখানে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আউটপুট এবং এটা হচ্ছে ইনপুট। ইনপুট বাই আউটপুটের যে কার্ভ সেটা হচ্ছে এটা। আবার এফিসিয়েন্সি নিচে আউটপুট, এপাশে এফিসিয়েন্সি, এইটার কার্ভ হচ্ছে এরকম। আর হিট রেট আর ইনক্রিমেন্টাল রেট যেটা, দুইটাকে একই কার্ভের মধ্যে আউটপুটের এগেইনস্টে প্লট করা হয়েছে। আউটপুটের সাথে ইনক্রিমেন্টাল রেটের কার্ভ, অর্থাৎ একটা হচ্ছে বাড়তেছে আর একটা হচ্ছে আউটপুটের সাথে হিট রেট কমতেছে আর কি। এই কার্ভগুলো এখানে দেখানো হয়েছে, কয়েকটা এক্সাম্পল কার্ভ দেখানো হয়েছে এখানে। মানে এই মানে মেইন বিষয়টা হচ্ছে যে এখানে কিসের এগেইনস্টে কি প্লট করা হয় সেটা আর কি। আউটপুট এগেইনস্ট এফিসিয়েন্সি, এটা পাওয়ার প্ল্যান্ট টু পাওয়ার প্ল্যান্ট হয়তো ভ্যারি করবে, আর আউটপুট এগেইনস্টে ইনপুট এরকম। আর নিচেটা হচ্ছে ইনক্রিমেন্টাল রেট এবং হিট রেট, দুইটা কার্ভগুলো দেখানো হয়েছে। এই জাতীয় এরকম দেখতে হয় আর কি, এইভাবে আর হয় হতে পারে। এরপরে সেগুলো পরিচয় করা কি কি ক্যারেক্টারিস্টিক বা কি কি ধরনের কার্ভ সাধারণত মানে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা হয় বা কনসিডার করা হয় বা ইয়ে করা হয়, প্লট করা হয়, সেগুলো একটা আইডিয়া এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা অঙ্কতে চলে আসি। প্রবলেম 1 হচ্ছে a 100 megawatt power station delivers 100 megawatt, তাহলে পাওয়ার স্টেশন হচ্ছে 100 মেগাওয়াট পাওয়ার স্টেশন, অর্থাৎ ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 100 মেগাওয়াট, ডেলিভারস 100 মেগাওয়াট ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে 100 মেগাওয়াট দেয়, 50 মেগাওয়াট ফর 6 আওয়ার্স, আর 50 মেগাওয়াট সাপ্লাই দেয় 6 আওয়ার্স, এন্ড ইজ শাট ডাউন ফর দ্য রেস্ট অফ দ্য ডে, বাকি সময়টা শাট ডাউন থাকে।
It is also shut down for maintenance for 45 days each year. প্রতি বছর 45 দিন হচ্ছে মেইনটেনেন্সের জন্য অফ থাকে। এখানে দেখো এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এটা হচ্ছে লোড ফ্যাক্টর। তাহলে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এভারেজ লোডটা বের করতে হবে, তাকে ম্যাক্সিমাম ডিমান্ডে ভাগ করলে ওটা পাওয়া যায়। এখন এই অঙ্কে এখানে বলছে যে এত মেগাওয়াট পাওয়ার স্টেশন, এভারেজ লোড বের করতে গেলে আমাদের আগে এনার্জিটা বের করতে হবে, যে এনার্জিটাকে বের করতে হবে। তো এখানে বলছে যে প্রতিদিনে 100 মেগাওয়াট চলে 2 ঘন্টা, তাহলে 100 ইন্টু 2 মানে মেগাওয়াট আওয়ার বের করতে হবে, কি আওয়ারে বের করতে হবে 100 মেগা ইন্টু 2 আর প্লাস 50 মেগাওয়াট ইন্টু 6, তাহলে টোটাল হলো 500 মেগাওয়াট আওয়ার। আমাদের তো এই এভারেজ লোড মানে হচ্ছে এনার্জি ভাগ হচ্ছে আওয়ার্স। হ্যাঁ, তো সেই হিসেবে স্টেশন অপারেটস কত 365 দিনের মধ্যে 45 দিন বন্ধ থাকে, তাহলে 365 দিনের মধ্যে 320 দিন মানে 365 দিন থেকে 45 দিন বন্ধ থাকে, 320 দিন হচ্ছে সে চলে। তারপর এনার্জি সাপ্লাই পার ইয়ার, তাহলে কত হলো এই যে 500 মেগাওয়াট যেটা বেরোচ্ছে সেটার সাথে 320 দিনের হিসাবটা গুণ হয়েছে, অর্থাৎ এটা তো একদিনের হিসাব বেরোইছিল। আমাদের যেটা আমরা বের করছি যে একদিনে এত মেগাওয়াট আওয়ার কি হয়, আমাদের যদি অ্যানুয়াল লোড কার্ভ বের করতে বলছে, এখানে বলছে অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে। তো আমাদের এইখানে হিসাবটা আছে, সেটা হচ্ছে যে একদিনে মানে একদিনে একটা দিনে সে এত কিলোওয়াট আওয়ার কনজিউম মানে ইয়ে করে, প্রডিউস করে বা ডেলিভার করে। তাহলে একদিনে যদি এটা হয়, তাহলে এই যে 320 দিনে কত সেটা এখানে বের করা, তাহলে অ্যানুয়াল লোড ফ্যাক্টর হচ্ছে এই অ্যামাউন্টটা 160 ভাগ হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ 320 ইন্টু 24, আর নিচে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 100 মেগাওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এখান থেকে অর্থাৎ এইটা আর এইটা মিলে হচ্ছে অ্যাভারেজ লোড, এই পোর্শনটুকু এইটা হচ্ছে অ্যাভারেজ লোড, অর্থাৎ টোটাল এনার্জি ভাগ হচ্ছে আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার্স, এটা হচ্ছে এনার্জি মানে অ্যাভারেজ লোড, আর এটা ভাগ হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। তো অ্যাভারেজ আমি চাইলে আলাদাও বের করে নিতে পারি, আর উপরেরটা হচ্ছে ভাগ এইটা ওয়ার্কিং আওয়ার্স। এই যেহেতু এটা হচ্ছে 320 দিন, 320 ইন্টু 24 ঘন্টা, তাহলে এত আওয়ার্স, তাহলে এইভাবে অ্যানুয়াল লোড ফ্যাক্টর আমরা বের করতে পারি। যেটা বেরোবে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। অনেকে যেটা করে পরীক্ষায় যে করে কিন্তু এই পার্সেন্টেজটা বের করে না, কিন্তু অ্যানুয়াল লোড ফ্যাক্টর সবসময় পার্সেন্টেজে বের করতে হয়, খেয়াল রাখো। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। লোড ফ্যাক্টর সবসময় পার্সেন্টেজে বের করতে হয়, এই জন্য অনেকে একটুকু বের করে কিন্তু পার্সেন্টেজে বের করে না, পার্সেন্টেজে বের করার করে পারে যদি অঙ্কগুলো করে। এরপরে যেটা গেল যে daily demands, the daily demands of 3 consumers are given, 3টা কনজিউমার আছে, কনজিউমারদের ডেইলি ডিমান্ড গুলো এখানে দেওয়া আছে, যেমন 12টা থেকে 8টা পর্যন্ত। এইভাবেই এইটা অনুসারে এই কার্ভটা তোমাদেরকে ড্র করতে হবে প্রথমে। হ্যাঁ, তো এখানে দেখো 12টা থেকে 8টা, 8টা থেকে 2টা, 2টা থেকে 4টা, হ্যাঁ, তারপরে 4টা থেকে 10টা, আবার 10 PM টু মিডনাইট। তার মানে আসলে প্রতি 4 ঘন্টা করে হিসাবগুলো এখানে দিলে সবগুলো আমরা কভার করতে পারবো। এই জন্য 12টা থেকে 4টা, রাত 12টা থেকে ভোর 4টা, ভোর 4টা থেকে 8টা, 8টা থেকে আবার দুপুর 12টা, হ্যাঁ, 12টা থেকে আবার 4টা, এখানে 2ও নিচে যেহেতু মাঝখানে ওটা লাগবে,
আর 4টা থেকে 8টা, 8টা থেকে 12টা। এভাবে 4 ঘন্টা করে করে নিয়ে এখানে আমরা যদি ধরি 12টা থেকে 8টা, তাহলে 12টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে নো লোড কনজিউমার 1, কনজিউমার 2 হচ্ছে 200, যে কনজিউমার 2 হচ্ছে 200 ওয়াট, কনজিউমার 3 হচ্ছে নো লোড। এটা কনজিউমার 1, কনজিউমার 3 টা এখানে সবগুলো লোড, সবগুলো কনজিউমারেরটা এখানে আছে। এরপরে 8টা থেকে 2টা, 8টা থেকে এই 2টা পর্যন্ত হচ্ছে কনজিউমার 1 এর হচ্ছে 600, আর কনজিউমার 2 নাই, কনজিউমার 3 হচ্ছে 200। তাহলে 600 আর 200 কত হলো? 800। তাহলে এই জন্য টোটাল 8টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে 800 ওয়াট। আমার কথা কি মানে বিষয়গুলো কি বুঝতে পারতেছ? এরপর 2টা থেকে 4টা, 2টা থেকে 4টা এটা আমাদের এই মাঝখানে আনতে হয়েছে, কারণ 12টা থেকে 4 আছে, এর মধ্যে 2টা থেকে 4, 2টা থেকে 4-এ আবার দেখো শুধুমাত্র না, 2টা থেকে 4-এ আসছে সবচেয়ে বেশি কনজিউমার 1 200, তারপর এখানে আছে 1200 আর 1200 2400। তাহলে 2টা থেকে 4টা হচ্ছে সর্বোচ্চ 2400 ওয়াট। তারপরে 4টা থেকে 10টা, 4টা থেকে 10টা হচ্ছে এই পর্যন্ত, এই 8-এর একটু পরে, 8-এর পরে 8 আর 12 মাঝখানে এখানে আছে তোমার 800। তাহলে 800 পর্যন্ত এই 800 সাথে সমান হবে, এবং এরপরে লাস্ট হচ্ছে 10টা থেকে মিডনাইট হচ্ছে তোমার 200 এবং 200, দুই কনজিউমারে 400। এইভাবে এই প্লটটা কি করা হয়েছে, ড্র করা হয়েছে। এভাবে আমরা লোড কার্ভটা তৈরি করে নিলাম। হ্যাঁ, এখানে বলছে যে প্লট দা লোড কার্ভ। তাহলে প্রথমে হচ্ছে লোড কার্ভ প্লট করতে হবে। লোড কার্ভ প্লট করার সিস্টেমটা দেখলে কিভাবে, ফাইন্ড ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল কাস্টমার। প্রত্যেক কাস্টমারের ম্যাক্সিমাম ডিমান্ড এখান থেকে দেখলেও বোঝা যায়। যেমন কনজিউমারের 1 এর হচ্ছে 800, কনজিউমারের 2 এর হচ্ছে 1000, কনজিউমারের 3 হচ্ছে 1200 ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? এবং লোড ফ্যাক্টর অফ ইন্ডিভিজুয়াল কনজিউমার্স, প্রত্যেক কনজিউমারের ইন্ডিভিজুয়াল লোড ফ্যাক্টর বের করতে হবে। ডাইভার্সিটি ফ্যাক্টর, লোড ফ্যাক্টর অফ দ্য স্টেশন, পুরো স্টেশনের একটা হচ্ছে প্রত্যেকটা কনজিউমারের লোড ফ্যাক্টর বের করতে হবে। আর একটা হচ্ছে পুরা স্টেশনের লোড ফ্যাক্টর বের করতে হবে। স্টেশনের লোড ফ্যাক্টরের জন্য আমাদের এই পুরা কার্ভটা লাগবে, এটা তো বুঝতে পারতেছো তাই না? ইন্ডিভিজুয়াল লোড ফ্যাক্টরের জন্য কি লাগবে? ইন্ডিভিজুয়াল লোড ফ্যাক্টরের জন্য ইন্ডিভিজুয়াল এনার্জি কনজিউম কত সেটা বের করতে হবে। যেমন কনজিউমার 1 এই 4 ঘন্টায় কোনো ইয়ে নাই, এই 4 ঘন্টায় 8টা থেকে 2টা, 8টা থেকে 2টা অর্থাৎ 4 আর 2 6 ঘন্টা, 600 ওয়াট। তাহলে 6 ইন্টু 600, 6 ইন্টু 6 মানে 600। এরপরে 2টা থেকে 4টা 2 ঘন্টা, তাহলে 2 ইন্টু 200। আবার মানে টাইম এবং ওয়াট এটা গুণ হবে। আর 4টা থেকে 10টা, তার মানে 6 ঘন্টা, 6 ইন্টু 800। এভাবে এই তিনটা 6 ইন্টু এগুলো এগুলো গুণ এবং যোগ করে টোটালটা বের করতে হবে এই কনজিউমারের। যেটা পাওয়া যাবে সেটাকে ওই যে সময় দিয়ে ভাগ করে অ্যাভারেজ লোডটা পাওয়া যাবে, এবং সেই অ্যাভারেজ লোডকে এই এই কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড কত 800, 800 ভাগ করলে এই কনজিউমারের লোড ফ্যাক্টর পাওয়া যাবে। এভাবে কনজিউমার 2, কনজিউমার 3 হলো লোড ফ্যাক্টর আমরা এভাবে এখান থেকে বের করতে পারবো। আর এরপরে টোটাল এর যেমন টোটাল এনার্জি, এর টোটাল এনার্জি, টোটাল এনার্জি সবগুলো যোগ করে সেটাকে আবার সেটার একটা লোড ফ্যাক্টর আমরা বের করতে পারবো। হ্যাঁ, কারণ এই তিনটার মধ্যে আবার ম্যাক্সিমাম ডিমান্ড কত সেটা বের করতে পারবো। তিনটা লোডের ম্যাক্সিমাম ডিমান্ড 2400 হবে। হ্যাঁ, সেটা কাজে লাগে করতে। দেখো এখানে কি করছে, প্রথমে হলো তিনটা কনজিউমারের আলাদা আলাদা লোড ফ্যাক্টর, আলাদা আলাদা ম্যাক্সিমাম ডিমান্ড, যেটা এখান থেকে আমরা দেখতে পাই। এটার জন্য 800, এটার জন্য 1000, এটার জন্য 1200। হ্যাঁ, আচ্ছা, তারপরে লোড ফ্যাক্টর কনজিউমার মান, এনার্জি কনজিউম পার ডে, আর ভাগ হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আওয়ার্স ইন ডে। তাহলে ওই যে বললাম 600 ইন্টু 6, 200 ইন্টু 2, 800 ইন্টু 6। হ্যাঁ, এই 6 এখানে 6 ঘন্টা ইন্টু 6, এখানে 2টা থেকে 4টা 2 ঘন্টা ইন্টু 200, আর 4টা থেকে 10টা হচ্ছে 6 ঘন্টা ইন্টু 800। এটা কনজিউমার 1। একইভাবে কনজিউমার 2 এর জন্য এরকম ভাবে আমরা এনার্জি বের করতে পারবো। তাহলে সেই হিসেবে 6 ঘন্টা 200 800 এটা করে ওটাকে 24 দিয়ে ভাগ করে, আর এটার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত 800। বুঝতে পারতেছো?
কনজিউমার মানে ম্যাক্সিমাম ডিমান্ড কত 800 না? হ্যাঁ, সে 800 দিয়ে তাহলে ভাগ ম্যাক্সিমাম ডিমান্ড, এভারেজ লোড তো আমি এগুলো গুণ করে 24 দিয়ে ভাগ করলে এভারেজ ডিমান্ড পেলাম, এভারেজ লোড পাইলাম। অর্থাৎ এইটুকু তো আমার এভারেজ লোড। এইটা এবং 24 দিয়ে ভাগ করা সহ এটা হচ্ছে কি এভারেজ ডিমান্ড, সেটাকে আমি 800 দিয়ে ভাগ করলে লোড ফ্যাক্টর পেয়ে যাবো। তাহলে এভাবে কনজিউমার লোড ফ্যাক্টর। একইভাবে কনজিউমার 2 এর জন্য, হ্যাঁ, কনজিউমার 2 এর যে 200 × 8 ঘন্টা, এখানে কনজিউমার 2 200, এটা হচ্ছে 12টা থেকে 8টা মানে 8 ঘন্টা। তারপরে এটা নাই, 1000 হচ্ছে 2 ঘন্টা, আর 200 হচ্ছে 6 ঘন্টা। হ্যাঁ, এটা 2 ঘন্টা, 200 হচ্ছে 6, সরি 200 2 ঘন্টা কেন 200 হচ্ছে 10টা থেকে মিড ডে, আচ্ছা 2 ঘন্টা। তাহলে এইটা গুণ করে 200 × 2 ঘন্টা, এভাবে করে আমরা এটাকে 24 দিয়ে ভাগ করলে এভারেজ পাবো, সেটাকে সরি 24 ভাগ করে এভারেজ পাবো, সেটাকে 1000 দিয়ে ভাগ করলে, অর্থাৎ ম্যাক্সিমাম ডিমান্ড কনজিউমার 2 হচ্ছে 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করে আমি একইভাবে লোড ফ্যাক্টর পাবো। একইভাবে কনজিউমার 3 ক্ষেত্রেও তার লোড হিসাব করে আমরা লোড ফ্যাক্টর বের করব। এইগুলো পাওয়ার পরে এই প্রত্যেকটার এখন আমার বলছে ডাইভার্সিটি ফ্যাক্টর বের করতে। ডাইভার্সিটি ফ্যাক্টরের সংজ্ঞা কি মনে আছে কারো? ডাইভার্সিটি ফ্যাক্টরের সংজ্ঞা ছিল যে মানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন। প্রত্যেকটা কনজিউমারের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, যেমন এই 3টা কনজিউমারের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কোনটা? এগুলো, এটা 800, 1000, 1200, এগুলোর সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ভাগ হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশনে ম্যাক্সিমাম ডিমান্ড কত? তাহলে এখানে দেখো সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড গুলো 800, 1000 এবং 1200 কি হচ্ছে যোগ করছে, ভাগ হচ্ছে এই পুরা প্লান্টের, এই যে পুরা লোড কার্ভ, এই লোড কার্ভের ম্যাক্সিমাম ডিমান্ড বা পুরা প্লান্টের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত? 2400 দিয়ে ভাগ করে ডাইভার্সিটি ফ্যাক্টর বের করছে। ডাইভার্সিটি ফ্যাক্টর আমরা পড়ছিলাম যে 1 এর উপরে হওয়াটা ভালো, তাই না? বা 1 এর উপরে হয়। তাহলে স্টেশন লোড ফ্যাক্টর হবে টোটাল এনার্জি। টোটাল এনার্জি তো হচ্ছে দেখো এইগুলো আর কি, অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণফল এইটা আর কি, এখানে যেগুলো বের করছি না সেগুলো আর কি। কনজিউমার 1 এর জন্য এইটা, প্লাস কনজিউমার 2 এর জন্য এইটা, প্লাস কনজিউমার 3 এর জন্য এটা। অর্থাৎ একটাতে হচ্ছে 8800, 4000, এটাতেও 4000। এটাকে অর্থাৎ পুরো টোটাল প্লান্টের প্রত্যেকটার ওটা আলাদা আলাদা এনার্জির গুলো যোগফল ভাগ হচ্ছে কত ঘন্টার জন্য? এটা 24 ঘন্টার জন্য না? 24 দিয়ে ভাগ, তাহলে এটা আমরা কি পেলাম? পুরো প্লান্টের এভারেজ লোডটা পাইলাম। প্লান্টের এভারেজ লোডকে আমি যদি পুরো প্লান্টের ম্যাক্সিমাম ডিমান্ড, পুরো প্লান্টের ম্যাক্সিমাম ডিমান্ড তো এইটাই, তাই না? 2400 পুরো সবগুলো কনজিউমারের জন্য ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে ওই দিন, 2400 দিয়ে ভাগ করে আমি ওই প্লান্টের লোড ফ্যাক্টরটা বা স্টেশনের টোটাল লোড ফ্যাক্টরটা পাওয়া যায়। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লোড ফ্যাক্টর বের করা হয়েছে, এখানে হচ্ছে টোটাল লোড ফ্যাক্টর বের করা হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পারবো না? সেগুলো কিন্তু খুব মানে কার্যকারী এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা দেখাচ্ছি। তো না বুঝলে আবার জিজ্ঞেস করাই বলে দিই, যদি কিছু সমস্যা হয়। অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং আর কি। তাহলে সমস্যা হলে পরে অঙ্কে যাচ্ছি, কোনো কথাবার্তা বলতেছো না। Annual load duration curve, column 3. Annual load duration curve of a certain power station can be considered as a straight line of from 20 to 4 megawatt. Load duration curve বলছে, load duration
লোড ডিউরেশন কার্ভ বা লোড কার্ভের মধ্যে পার্থক্যটা কি ছিল মনে আছে কারো? লোড ডিউরেশন কার্ভ আর লোড কার্ভের মধ্যে কি পার্থক্য? লোড কার্ভ হচ্ছে যেটা একটু আগে বের করলাম, বিভিন্ন সময়ে কনজিউমারের যে মানে কনজিউম যেটা করছে সেটার একটা বা লোডের সেটা কার্ভ। আর লোড ডিউরেশন কার্ভ হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে যায়, অর্থাৎ হাইয়েস্ট লোড তারপর লোয়ার তারপর লোয়েস্ট, এভাবে আস্তে আস্তে যাবে, এভাবে প্রোডাক্ট করতে হয়। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। এখন দেখো যে লোড ডিউরেশন কার্ভ অথবা সার্টেন can be considered considered থেকে 20 to 4 মেগাওয়াট। এখানে 20 মেগাওয়াট, এটা হচ্ছে 4 মেগাওয়াট। To meet this load, 3 turbine generator units, 3টা টারবাইন জেনারেটর থাকবে, একটা 2 রেটেড 10 মেগাওয়াট, দুইটা হচ্ছে 10 মেগাওয়াটের, 1 রেটেড 5 মেগাওয়াট। তাহলে টোটাল দুইটা 10 মেগাওয়াট মানে 20, একটা 5 25, তাহলে টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে কত মেগাওয়াট, তাই না? হচ্ছে 25 মেগাওয়াট। এবং এটা কিন্তু অ্যানুয়াল লোড কার্ভ বলছে, যার জন্য 0 থেকে 8760 এক বছরে কত আওয়ার, প্রতিদিন ক্লাসে বলছিলাম এক বছরে 8700 মানে 8760 8760 আওয়ার্স, 365 into 24 হচ্ছে কত 8760, তাই না? অ্যানুয়াল বলছে এই জন্য এক বছরে কত ঘন্টা সেটা এখানে লিখে রাখছে, টোটাল অ্যানুয়াল মানে এক বছরে কত এই টোটাল ঘন্টায় জন্য লোড কার্ভ, যেটা লোড ডিউরেশন কার্ভ। এখন ডিটারমাইন ইনস্টল ক্যাপাসিটি, প্লান্ট ফ্যাক্টর বের করতে বলছে, ইউনিট জেনারেট পার অ্যানাম, লোড ফ্যাক্টর বের করতে বলছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে বলছে। প্লান্ট ফ্যাক্টর কি? প্লান্ট ইউজ ফ্যাক্টর, এটা হচ্ছে স্টেশন আউটপুটিং কিলোওয়াট আওয়ার, প্লান্ট ক্যাপাসিটি আওয়ার্স অফ ইউজ, এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। আর প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে অ্যানুয়াল কিলোওয়াট আওয়ার আউটপুট বাই প্লান্ট ক্যাপাসিটি বাই হচ্ছে টোটাল বাৎসরিক যে আওয়ার্স, 8760 আওয়ার্স, 8760 আওয়ার্স। তাহলে এগুলো প্লান্ট ফ্যাক্টর। তাহলে কি হবে দেখো, যেহেতু আমাদের 3টা এখানে কার্ভ থেকে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে 20 মানে পিক লোড হচ্ছে 20 আর বেস লোড হচ্ছে 4000 বা 20 মেগাওয়াট বলতো, এখানে কিলোওয়াটে দেখাইছে তো এই জন্য 20,000 এবং 4000 লিখছে, আর মেগাওয়াটে হলে কিন্তু 20 মেগা আর 4 মেগা, তাই না? তাহলে এভারেজ ডিমান্ড আসলে হবে কি, আসলে 20 মেগা একটা লেভেল আর এরপরে 4 মেগা আর একটা লেভেল, বেস একটা পিক, তাহলে 20 + 4 ভাগ 2 মেগা, এটা এভারেজ হচ্ছে 2 দিয়ে ভাগ করে এভারেজ করতে হচ্ছে 12 মেগাওয়াট। হ্যাঁ, প্ল্যান্ট ইন্সপেক্টর হচ্ছে এভারেজ ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। এভারেজ ডিমান্ডটা আমি আগেই বের করছি 12 মেগাওয়াট, ভাগ হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। প্ল্যান্ট ক্যাপাসিটি ইনস্টল ক্যাপাসিটি আগে আমরা বের করছি, প্ল্যান্টের ক্যাপাসিটি হচ্ছে 25 মেগাওয়াট। তাহলে ওটা থেকে আমরা প্ল্যান্ট ইন্সপেক্টর পেয়ে যাব। এরপর জেনারেটর পার অ্যানাম বের করতে বলছে, ইউনিট জেনারেটেড পার অ্যানাম। এটার জন্য কি 20,000 প্লাস 4,000 ভাগ 2 ইন্টু 2760, অর্থাৎ এক বছরের টোটাল ঘন্টা গুণ করে কত কিলোওয়াট আওয়ার সেটা লিখছে। এটাকে তোমরা কয়েকভাবে অন্যভাবে করতে পারো, মানে এটাকে যদি তোমরা ওইভাবে হিসাব করো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এভাবে হিসাব করো তাহলেও করতে পারো। ভূমি হচ্ছে 4000
উচ্চতা হচ্ছে 20,000 থেকে 4,000 বাদ দিলে যেটা, এভাবে করলেও দেখবা যে উত্তরটা কিভাবে আসবে। যাই হোক, এখানে যেভাবে করতে পারো তোমরা করতে পারো যে হাফ ইন্টু 4,000, হাফ ব্র্যাকেটে লিখছ হচ্ছে কত 4,000 প্লাস 20,000, আচ্ছা দুইটা বা এটা আর কি, অর্থাৎ 20 প্লাস 4 বা হাফ, অর্থাৎ এভারেজ, মানে এভারেজ যে ডিমান্ড লোড যেটা আছে সেটার সাথে, এইটার সাথে গুণ হবে হচ্ছে 12 মেগাওয়াটের সাথে গুণ হবে হচ্ছে 2760, বা এটাকে যদি কিলোওয়াটে আওয়ারে করো তাহলে কিলোওয়াটে করো, তার সাথে 2760 গুণ করলে কত কিলোওয়াট আওয়ার সেটা বের হবে। এখানে তো 20কে মেগাওয়াট থেকে ভেঙে কিলোওয়াট করছে, আর এখানে 4কে মেগাওয়াট থেকে ভেঙে কিলোওয়াটে নিচ্ছে আর কি। এই জায়গাটা একই জিনিস, তার সাথে শুধু 2760 গুণ করে কিলোওয়াট আওয়ারে বের করছে আর কি, যে কত কিলোওয়াট আওয়ার জেনারেট হচ্ছে সেটা। তাহলে এটা যদি আমার লোড ফ্যাক্টর, তাহলে কত হবে? লোড ফ্যাক্টর হচ্ছে এভারেজ লোডটা আমি আগেই বের করছি 12 ভাগ হচ্ছে কত ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20,000, তাহলে 12,000 ভাগ 20,000 মানে কিলোওয়াটে, তাহলে হচ্ছে লোড ফ্যাক্টর 60%। আর ইউটিলাইজেশন ফ্যাক্টর হলো ইউটিলাইজেশন কত সময় হচ্ছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর হলো ম্যাক্সিমাম ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20,000, আর প্ল্যান্ট ক্যাপাসিটি তো আমরা মানে টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 20 মেগাওয়াট, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড বাই 20 মেগাওয়াট, 25 মানে 25 মেগাওয়াট, এটা করলে আমরা পাচ্ছি 80% ইউটিলাইজেশন ফ্যাক্টর। এভাবে এই অঙ্কটা করা যাবে। ছবিটা যদি বুঝতে পারো তাহলে করাটা একটু সহজ আর কি, যে ফর্মুলা থেকে পড়ে 20 এবং 4 এর মধ্যে একটা স্ট্রেট লাইন থাকবে 1 বছরে। এটা যেভাবে বললাম যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এভাবে করেও এটা বের করতে পারো, অথবা এভাবেও করা যাবে। এবং সহজ, এভারেজ ডিমান্ডটা এখান থেকে বের করাটা অনেকটা সহজ। কোশ্চেন না থাকলে পরেরটা দিই। পরেরটা যাবো। হ্যালো, ক্লাস শেষ শুনতেছো নাকি বুঝতে পারতেছি না? আচ্ছা, অনেকে অ্যাটেন্ডেন্সে চলে গেছে, আমি আবার অ্যাটেন্ডেন্স ডাকবো এখন একটু পরে, তাহলে বোঝা যাবে যে আসলে কারা কারা ক্লাস করবো, কে কে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেল। কারণ এখন দেখছি মাত্র 17 জন, একটু আগে তো প্রায় ডাবল ছিল। এই অঙ্কগুলো যে হুবহু পরীক্ষা হবে এরকম না, কিছু ঘুরেও আসতে পারে, সুতরাং তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। A proposed station has the following daily load curve, লোড সাইকেল, একটা ডেইলি লোড সাইকেল আছে, এখানে কত ঘন্টা চলবে সেটা দেওয়া আছে, 6টা থেকে এটা ওইটা একটু সহজ, 6টা থেকে 8টা এত মেগাওয়াট, 8টা থেকে 11টা, তো এভাবে দেওয়া আছে। Draw the load curve and select suitable generator units from the এত KVA। আচ্ছা, লোড কার্ভ ড্র করতে হবে এবং জেনারেটর ইউনিট সিলেক্ট করতে হবে। প্রিপেয়ার দ্য অপারেশন শিডিউল ফর দ্য মেশিন সিলেক্টেড and determine the load factor from the curve. তাহলে আমাকে অপারেশন শিডিউলটা তৈরি করতে হবে ফর দ্য মেশিন সিলেক্টেড and determine the load factor from the curve. লোড ফ্যাক্টর বের করতে হবে assuming power factor of the machines to be 0.8। পাওয়ার ফ্যাক্টরটা কেন দিল এখানে? যেহেতু কেভিএ দিয়ে আসছে, বলতো যে আমি তোমরা জানো এটা আমি এখানে লিখে দিচ্ছি যদিও, যে পাওয়ার ফ্যাক্টর থাকলে আমি কিলোওয়াট কিভাবে বের করা যায়, কিলোওয়াট বের করার
কিলোওয়াটের সাথে কেভিএ এর সম্পর্ক কি? হ্যাঁ, কিলোওয়াটের সাথে কেভিএ হলো কিলোওয়াট ইকুয়াল টু স্যার কিলোওয়াট হচ্ছে ভিআই সাইন কস থিটা স্যার। ভিআই কস থিটা না, কিলোওয়াটের সাথে কেভিএ সম্পর্ক কি? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে কিলোওয়াট বাই কেভিএ। এটা মুখস্থ রাখবো সবসময়। আমি এখানে লিখে দিচ্ছি এটা যদিও। কিলোওয়াট থেকে কিভাবে কেভিএ বের করতে হয়? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কিলোওয়াট বাই কেভিএ। যদি পাওয়ার ফ্যাক্টর জানো তাহলে এখান থেকে আর কেভিএ জানো তো সহজেই কিলোওয়াট বের করতে পারবা। তোমার এখানে যে কেভিএ গুলো দেওয়া আছে সেই কেভিএ গুলোকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করে কিলোওয়াট বের করতে হবে। এই জন্য 8 পাওয়ার ফ্যাক্টর 0.8 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, সুতরাং এখান থেকে এই কেভিএ রেটিং থেকে কিলোওয়াট বের করতে হবে। এখন কিলোওয়াট এখানে দেখো কিলোওয়াট বের করলে সেটা তো গেল। এখানে প্রথম আছে যে prepare the operation schedule for the machine selected, determine the load factor for the curve. পুরো কার্ভের জন্য লোড ফ্যাক্টর বের করতে হবে। পুরো কার্ভের লোড ফ্যাক্টর বের করতে হলে প্রথমে ইউনিট জেনারেটেড এই 24 আওয়ার্সে কত ইউনিট জেনারেট হয়েছে সেটা বের করতে হবে, অর্থাৎ কিলোওয়াট আওয়ারটা বের করতে হবে। টোটাল কার্ভের কিলোওয়াট আওয়ারটা বের করতে হবে, এখান থেকে কিলোওয়াট আওয়ারটা। তার আগে যে এই কার্ভটা এঁকে নিতে হবে, যেমন তোমার এখানে 6 থেকে 8, 4, 8, 12, 16, 20, 24 এভাবে করা। 6 থেকে 8 হওয়া মানে হচ্ছে এই 2 ঘন্টা। 8 থেকে 11, দেখো 40, 20, 20 হচ্ছে 6 থেকে 2 জায়গায় আছে, দেখো 6 থেকে 8 মানে এখানে হচ্ছে 2 ঘন্টা, আর এখানে হচ্ছে 24 থেকে 6, তার মানে হচ্ছে 6 ঘন্টা আর কি, মানে রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত। হ্যাঁ, তাহলে কত? 6 ঘন্টা। আর এখানে হচ্ছে 6টা থেকে 8টা, তার মানে হচ্ছে কত? 2 ঘন্টা। তাহলে 6 আর 2 কত? 8 ঘন্টা না? তাহলে 20 ইন্টু কত হবে? 8 প্লাস 40, দেখো 8টা থেকে 11টা, 9, 10, 11, 3 ঘন্টা এখানে, আর এখানে হচ্ছে 2 ঘন্টা, তাই না? 5 ঘন্টা। তো এখানে দেখো 40 ইন্টু 3 আছে, আবার 40 ইন্টু 2 আছে, একসাথে 40 ইন্টু 5 ও করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, কি 28টা দেখো 6টা থেকে 8টা, তার মানে কত? 2 ঘন্টা না? আবার এই পাশে দেখো লাস্টে একটা 20 আছে, তো রাত বা 24 মানে 24 ঘন্টার পরের থেকে 6 ঘন্টা, মানে রাত 12টা থেকে 6টা, এখানে কত? আর 6 ঘন্টা, 2 ঘন্টা আর 6 ঘন্টা কত হলো? 8 ঘন্টা না? এই জন্য 20 ইন্টু 8, 40 ইন্টু 3, এখানে যে 40 ইন্টু কত? 3 ঘন্টা। সিরিয়ালি গেলেও হয়, এটা আবার ওই প্রথম দুইটা যোগ করে ওই লাস্টের 24 ঘন্টা ইয়ে করছে। যাই হোক, ওটা করলেও হয়, 40 ইন্টু 5 করলেও হয়, 43 করলে হয়। 40 ইন্টু 3 এখানে ধরো, তাহলে আর একটা 40 নিতে হবে পরে। 40 ইন্টু 3, 8টা থেকে 11টা 3 ঘন্টা লিখছে। এরপর 50 ইন্টু 11টা থেকে 6টা কত? 5 ঘন্টা। 50 ইন্টু 5, তারপরে 35 ইন্টু 6 3 9, 3 ঘন্টা। 70 ইন্টু 3, 19 আর 3 22, অর্থাৎ 73, এবং লাস্ট হচ্ছে কত? 2 থেকে 24, 22 থেকে 24, তাহলে 40 ইন্টু 2, এটা তো আগে হিসাব হয়ে গেছে, তাই না? 20 ঘন্টাটা তো আমরা আগে হিসাব করছি। কথা কি বুঝতে পারছো? এই জন্য 20 ঘন্টাটা এখানে আনা হয়নি, 20 ঘন্টাটা প্রথমেই করে ফেলতেছে। আর 40 যদি আমরা চাইতাম, 40 একবারে 40 ইন্টু 5 করতে পারতাম, না করে এখানে আলাদা আলাদা করে করছি। ঠিক আছে, এখানে 2 ঘন্টা আর এখানে হচ্ছে 3 ঘন্টা। তো এই সবগুলো করার পরে এগুলো হচ্ছে মেগাওয়াটে, তার মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাই না? এই জন্য 10 টু দি পাওয়ার 3 কে কমনলি গুণ করছে। হ্যাঁ, আর তাহলে টোটাল আমরা এত কিলোওয়াট আওয়ার পাইলাম। এত কিলোওয়াট আওয়ারকে এই টোটাল হিসাবটা 24 ঘন্টার 24 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ লোডটা পাবো।
এভারেজ লোডকে ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে ভাগ করতে হবে। ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এখানে 70, 70-এর উপরে তার কেউ নাই, তাই না? ঠিক আছে তো? এই এভারেজ লোডটাকে 70 দিয়ে ভাগ করলে 70 × 10⁻³ মানে এখানে তো সব মেগাওয়াটে আছে। 70 মেগাওয়াট মানে কি 70 × 10⁻³ কিলোওয়াট, তাই না? এখানে তো কিলোওয়াটে বের করছে, এখানে ওই জন্য কিলোওয়াটে রাখছে। তাহলে এভারেজ লোড ভাগ ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 70, 70 কিলোওয়াট দিয়ে ভাগ করে এখানে 100 দিয়ে গুণ করে লোড ফ্যাক্টরটা বের করতে বলছে। তাহলে এই যে এখানে বলছে যে ডিটারমাইন দ্য লোড ফ্যাক্টর ফ্রম দ্য কার্ভ, লোড ফ্যাক্টর বের হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে prepare operation schedule for the machine selected, determine the load factor। অপারেশন শিডিউলটা করতে হবে এবং সিলেক্ট করতে বলছে সুইটেবল জেনারেটর ইউনিট, মানে সিলেক্ট করতে হবে এখান থেকে জেনারেটর ইউনিট। তো এখানে দেখো সিলেকশন অফ নাম্বার and sizes of units according to power factor 0.8, the output of the generator units available will be 8, 16। অর্থাৎ তুমি যদি 10,000-কে 0.8 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে হিসাব করে দেখো, করো। না, আসলে না, তুমি আগে হচ্ছে 10,000-কে কিলোওয়াটে নিয়ে আসো, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর 0.8 × 10,000 আগে করো, কত আসে? কত কিলোওয়াট আসে? 8,000 কিলোওয়াট আসে না? জি স্যার, 8,000 কিলোওয়াট। এত সময় লাগে বলতে? 8,000 কিলোওয়াট যদি হয় তাহলে মেগাওয়াটে কত? 8 মেগাওয়াট। তো 10,000-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 8 মেগাওয়াট, ঠিক আছে? আবার 20,000-কে তুমি 0.8 দিয়ে গুণ করো, কত আসে? 16 মেগাওয়াট আসবে আর কি, 16,000 আসবে আর কি। জি স্যার, 16,000 কিলোওয়াট। হ্যাঁ, 16,000 বা কিলোওয়াট যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট কত? 16 মেগাওয়াট, তাই না? একইভাবে 25,000-এর জন্য পাবা হচ্ছে কত? 20। আর 30,000-এর জন্য কত পাবা? 24 মেগাওয়াট। এখন এই চারটা ইউনিট পাইলাম, আমাদের বলা হয়েছে যে সিলেক্ট সুইটেবল জেনারেটর ইউনিটস, এত চারটা ইউনিট পাইলাম আমরা। 8 মেগাওয়াট, 60 মেগাওয়াট, 20 মেগাওয়াট, 24 মেগাওয়াট। এখন there can be several possibilities while selecting size and number of units. It has to be borne in mind that one set of the highest capacity should be kept as standby unit। তাহলে এখানে আমাকে যখন নিতে হবে তখন অবশ্যই একটা কি করতে হবে? স্ট্যান্ড বাই ইউনিট হিসেবে রাখতে হবে, শিডিউলিং করতে হবে আমাকে এখন, তাই না? আমাকে বলছে শিডিউলিং করতে হবে এবং সিলেক্ট করতে হবে সুইটেবল অপারেশনের জন্য। এখানে খেয়াল করলে দেখতে পারবা যে সেটার জন্য কি করতে হবে? স্ট্যান্ড বাই ইউনিট হাইয়েস্ট কত? 70 কিলোওয়াট না? 70 কিলোওয়াট ছিল না? জি স্যার, 70। হ্যাঁ, তারপরে আছে 50 এরকম। তো তোমার এই যে সময়টুকু, এই সময়ের যুগের জন্য লাগবে কত? 20। তারপরে এখানে একটু দেখলে বুঝবা ওয়ান সেট, এখানে 24, তারপরে হচ্ছে 16, 20, 24, এই 4 ধরনের ইউনিট আছে। তো তোমার প্রথমটার জন্য 8 ঘন্টা 20 মেগাওয়াট চালানো যায়। তো এখানে লেখছে one set of highest capacity should be standby unit. The unit should meet the maximum demand 70 megawatt on the station. There should be overall economy. Keeping view in above facts, 4 sets of 24 megawatt each may be chosen.
4টা 24 মেগাওয়াট নেওয়া যায়, এরা প্রপোজ করছে। হ্যাঁ, 3 sets will meet the maximum demand। 4টা যদি মানে এখান থেকে হচ্ছে এই 4 ধরনের থেকে আমি যদি মানে এই 4 ধরনের ইয়ে থেকে জেনারেটিং ইউনিট থেকে সিলেক্ট করা যায়, তাহলে বলছে যে 4টা 24 মেগাওয়াটের ইউজ করা যায়, 24 মেগাওয়াটের মানে ইউনিট ইউজ করা যায়, এটা কাভার যায়। এই জন্য 3টা, একটা হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে, একটা 70 মেগাওয়াট স্ট্যান্ড বাই থাকবে, এবং 3 সোর্স উইল মিট দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অফ, অর্থাৎ 3 24 কত হবে, 70 এর বেশি না, 70 এর বেশি, 4টা 24 মেগাওয়াট। হ্যাঁ, মানে বলতেছে যে এই 4 ধরনের লোডের মধ্যে, আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু বুঝতে পারবো, এই 4 ধরনের লোড আছে, 4 ধরনের লোডের মধ্যে 4 ধরনের লোড বলছি, 4 ধরনের জেনারেটিং ইউনিটের মধ্যে আমরা কোনটা সিলেক্ট করবো সেটা বলছি। 4 ধরনের মধ্যে আমরা যদি 20 মেগাওয়াট সিলেক্ট করি, তাহলে বলতেছে যে আমি এই 4টা 24 মেগাওয়াট যদি ইউনিট নিই, তাহলে আমার সুবিধা কি হবে, বলতেছে যে 4টা হলে আমার হাইয়েস্ট আছে 70, তাহলে আমি 3টা দিয়ে 70 কে কাভার করতে পারতেছি, 3টা যদি একসাথে চালাই। হ্যাঁ, অর্থাৎ 24, 3 24 কত স্যার 72 ঘন্টা, অর্থাৎ 70 এর চেয়ে বেশি, তাহলে আমি 3টা চালাই কিন্তু ম্যাক্সিমামকে কাভার করতে পারছি। আমি যদি একটা চালাই কত, এইটুকু কাভার করতে পারতেছি না, 0 থেকে 8 আওয়ার্স। এরপরে 8টার পর থেকে 12টা, আবার এখানে এই যে এই জায়গাটা, এই যে 30-এর উপরে যেটা, এবং এরপরে আবার এইখানে 24 ঘরে যেটা, এইটুকুর জন্য আমি 24 দুগুণে 48 ইউজ করলে কাভার করতে পারতেছি না, এই রেঞ্জ, এই রেঞ্জ, এই রেঞ্জ, অর্থাৎ 2টা ইউনিট চালালে আমি কি এই ঘন্টাগুলো, অর্থাৎ এখানে 8 থেকে 10, হ্যাঁ 2 ঘন্টা, তারপর হচ্ছে তোমার 16 থেকে 20 4 ঘন্টা, 6, আর লাস্টে হচ্ছে তোমার এর সাথে এইটাও তো করতেছি আমি, অর্থাৎ 0 থেকে 10 ঘন্টা পর্যন্ত আমি পাচ্ছি না, 2টা ইউনিট 48 ঘন্টা দিলে তো আমি 0 থেকে এটাও কভার করতে পারবো না। 24 মেগাওয়াট যদি আমি ইউজ করি, 24 মেগাওয়াট ইউজ করে তো আমি 0 থেকে এই একদম তোমার এই যে 10 পর্যন্ত কভার করতে পারবো না। 24 দুগুণে 48, 48-এর মধ্যে তো 20 চলে আসবে, 20 চলে 40 আসবে, এবং এই যে 30-এর উপরে যেটা 35 চলে আসবে, আবার 40 সব চলে আসবে না এই রেঞ্জ। এরপরে যদি আমার আরো বেশি লাগে, তাহলে আর একটা ইউনিট চালু করে দিলাম, সেটা হলে কি হবে, 72, মানে একদম টপ সহ পুরোটাই কি করতে পারবে, কভার করতে পারবে। সেখানে বলছে যে এই জন্য keeping in view the above facts, 4 sets of 24 megawatt each may be chosen. 3 sets will meet the maximum demand and 1 unit will serve as standby unit। 3টা ম্যাক্সিমাম ডিমান্ড কে, 3টা হলে আমার ম্যাক্সিমাম ডিমান্ড কভার করতে পারতেছে, আর তারপরেও একটা ইউনিট কি করবে, এট এ টাইম তো স্ট্যান্ডবাই হিসেবে রাখবে। অপারেশন শিডিউল, সেট নাম্বার 1 উইল রান ফর 24 আওয়ার্স, অর্থাৎ 1 নম্বর সেটটা একদম পুরা 24 আওয়ার্স চলতে পারবে না, অর্থাৎ এই লেভেল পুরাটা। আমি যদি এই লেভেল পুরাটা ধরি, একদম পুরা এই লেভেলটা কি করতে পারবে, সে 24 ঘন্টা চালাতে পারবো, আমি কাভার করতে পারবে এই রেঞ্জ মতো, এইটা তো পারবেই, এইটুকু তো হচ্ছেই। এর সাথে দেখো এখন সেট নাম্বার 2 উইল রান ফ্রম 8 আওয়ার্স টু মিডনাইট, অর্থাৎ 8টা থেকে সেট নাম্বার 2 48 ঘন্টা, যেটা 48 ঘন্টা, 8টা থেকে একদম কি বলে 8টা থেকে, অর্থাৎ এখান থেকে সরি, সেট নাম্বার 2 যেটা, সেটা একদম 8টা থেকে মিডনাইট পর্যন্ত চালানো যাবে। না না 48 তো,
এখান থেকে 8টা থেকে শুরু। আমার তো আমি 8টা থেকে যদি শুরু করি অর্থাৎ এইখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে একদম কি 12টার মধ্যে চালাতে পারবো না? তাহলে আমার এইটা কভার হচ্ছে, এইটা কভার হচ্ছে, এইটাও কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ 8টা থেকে 12টা পর্যন্ত এটা তো 24 ঘন্টা চলবে। এটা 24 ঘন্টা মানে 20 এর উপরে। আমি যদি আবার ওটা কেটে করতেছি। 24 ঘন্টার জন্য যেটা মানে 24 মেগাওয়াট যেটা 24 মেগাওয়াট দিয়ে এরকম 24 মেগাওয়াটটা 24 ঘন্টা চলবে। এরপরে 48 মেগাওয়াট দিলে আমার এইগুলো 48 মেগাওয়াট দিলে আমার এইগুলো কভার হয়ে যাবে। 38 মেগাওয়াট সবসময় লাগবে না। এইখান থেকে লাগবে, 8টা থেকে লাগবে। 8টা থেকে এই পর্যন্ত। দাগ হচ্ছে কিনা? 8টা থেকে একদম সরি 8টা থেকে এই পর্যন্ত লাগবে না আমার পুরোটা? 48 মেগাওয়াট। তাহলে এইটাও কভার করবে। এটা তো এটা কিছু অংশ এটাও কভার করবে, এটাও কভার করবে। যখন আমার 48 এর উপরে চলে যাবে, সেপ্টেম্বর উইল রান ফ্রম 11 আওয়ার্স টু 16। তাহলে এখানে দেখো এই যে এইখান থেকে এই 11 থেকে সেপ্টেম্বর রান যখন চলবে অর্থাৎ 75 যখন হয়ে যাবে 72 যখন 72টা এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত না 22 পর্যন্ত এই পর্যন্ত। অর্থাৎ এইটাও কভার করবে এবং এইটাও কভার করবে। বুঝতে পারছো? ইনিশিয়ালি তুমি 24 আওয়ার্স 24 ঘন্টার ইউনিট যেটা মানে 24 মেগাওয়াটের ইউনিট যেটা 24 ঘন্টা চালাতে পারো। এরপরে যখন 8টার পরে এসে তোমার এখানে কত 40 এর উপরে চলে যাচ্ছে তখন তোমার আরেকটা ইউনিট চালু করে দিলে তাহলে 48 হয়ে গেল। 48 হলে এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো সব কভার করে ফেললে। এরপরে যখন এই যে 11টার পরে এসে মানে ধরো সকাল 11টার পরে এসে আমার আরো ইউনিট বেড়ে গেল, 48 এর উপরে চলে গেল, তখন তো তোমার আরেকটা ইউনিট চলে গেলে 72 পর্যন্ত কি বাকিটা একদম এই যে 11টা পর্যন্ত এই বলে এই রাত 22টা পর্যন্ত অর্থাৎ রাত 10টা পর্যন্ত তুমি তৃতীয় ইউনিটটা চালাতে পারবা। অর্থাৎ এই 3-4 ধরনের ইউনিটের মধ্যে আমরা যদি 24টা নিই, 24 নিলে আমি আমি কিন্তু অন্যান্য ইয়ে দিয়েও করতে পারবো, অন্যান্য গুলো নিয়েও করা যাবে। সেক্ষেত্রে হয়তো অন্যভাবে শিডিউল করতে হবে আর কি। এইটাতে সবচেয়ে বেশি ভালো হবে যে ওই আমার একই আমাদের একটা কথা হচ্ছে যে একটা কথা আমরা পড়ছিলাম না যে ছোট ছোট সাইজের অনেকগুলো ইউনিট না নিয়ে অর্থাৎ আমি যদি 8, 16 বা 20 এগুলো ইউজ করি সেগুলো তো পারবো, কিন্তু সেক্ষেত্রে আমার কি করতে হবে 8 নেওয়াটা আমার কোনোভাবে বুদ্ধিমানের কাজ হবে না। আমাকে মিনিমাম হয়তো 20 নিতে পারি কারণ আমার মিনিমাম লোড আছে কত 20 না? হ্যাঁ, তো আমি হয়তো 20 নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাকে দেখা যাবে যে 4টার জায়গায় 5-6টা ইউনিট নিতে হবে। বুঝতে পারছো? এটা আমি 24 নিলে 4টা আমি মিনিমাম সংখ্যক কি 24 হলে আমি 4টা দিয়েই পুরা লোড ফ্যাক্টরটাকে কি করতে পারবো কভার করতে পারবো। আমি যদি 20 নিই যত কম সংখ্যক নেওয়া যায় মানে ছোট ইউনিটের ছোট মানে লার্জ নাম্বার অফ ছোট ইউনিট অ্যাভয়েড করতে বলছিলাম, তাই না? মনে আছে কথাটা যে আমি 8, 16 এরকম অনেকগুলো সংখ্যার কে অ্যাভয়েড করতে বলছিল। হ্যাঁ, কস্টিং বেড়ে যাবে। আমি যদি দেখো আমি 20ও নিতে পারি, 20 দিয়েও আমি 20 এবং 24 এর কম্বিনেশন দিয়ে এটা করতে পারি, কিন্তু যেহেতু আমার 20 দিয়ে আমি এই লেভেলটা কি করতে পারতেছি পুরোটা কভার করতে পারতেছি 24 আওয়ার্স। হ্যাঁ, কিন্তু না 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 এটা তো সেটা তো ঠিকই আছে। আমার তো ম্যাক্সিমাম ডিমান্ড কত 70 না? হ্যাঁ, ম্যাক্সিমাম ডিমান্ড 70। তা আমি আমি তো 4টা নিলে আমার কি 4 দুগুণী 8, 80 হয়ে যাচ্ছে না? আমি যদি 4টা 20 নিই তাহলে আমার 80 হবে না? কভার করবে তো? কভার করবে না মানে, কিন্তু মানে দেখা যাবে যে আমার
আমি মানে আমার জন্য ভালো হয় কোনটা সেটা চিন্তা করতে হবে। তুমি দেখো যে 2টা দিয়ে এতখানি কভার করা যাচ্ছে, 3টা দিয়ে তুমি একদম পিক কভার করে ফেলতেছো, কিন্তু 3টা দিয়ে কি তুমি পিক কভার করতে পারবা? পারবা না, তাই না? সেক্ষেত্রে তোমাকে স্ট্যান্ড বাই রাখার জন্য আরেকটা হাতে রাখতে হবে এক্সট্রা, তাই না? কথা কি বুঝতে পারছো? যদি 20 দিয়ে ডিজাইন করতে, 20 নিতে হলে তোমার আরেকটা 4টার পরেও আরেকটা ইউনিট স্ট্যান্ড বাই হিসেবে হাতে রাখতে হতো। 4টা দিয়েও তুমি 70 কে কভার করতে পারবা। সেটা এখানে যেমন 3টা 24 দিয়ে তুমি 70 কে কভার করতেছো, এখানে 4টা 20 দিয়ে তোমাকে 70 কভার করতে হতো না? 4×20 = 80। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার তখন স্যার কিছু পাওয়ার ওয়েস্ট হয়ে যেত না স্যার? 10 কিলোওয়াট আমাদের ওয়েস্ট হতো না সেটাই স্যার? বলতেছি, মানে আমি তো যদি 20 নিয়ে করতাম তাহলে আমার কস্টিং বাড়তো, হ্যাঁ, আর একটা ইউনিট আমার এক্সট্রা শুধু বেশি লাগতো। সেখানে আমি ওই 24 দিয়ে কি করতেছি, 4টা 20 নিলে আমাকে 5টা ইউনিট লাগতো তখন। বিষয়টা এরকম আর কি। অর্থাৎ আমি যদি 20 ইউনিট নিই তাহলে আমার ইউনিট সংখ্যা বেড়ে যাবে, 24 হলে আমার স্ট্যান্ড বাই সহ 4টা দিয়ে হয়ে যাচ্ছে, 20 হলে আমাকে স্ট্যান্ড বাই সহ 5টা লাগবে। সেই জায়গায় আমার ওইখানে আছে বিষয় যে আমি সিলেকশন কিভাবে করব, কিভাবে হলে আমার ম্যাক্সিমাম ইয়ে কভার করতে পারবো। করতে পারবো। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করে দেবো। মানে এই শিডিউলিং এর বিষয়গুলো ইম্পর্টেন্ট, কারণ এইগুলোই আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে এইগুলি কাজে লাগে। এটা ওইখানে ডিসিশন নিতে হবে যে আমি কিভাবে সিলেক্ট করলে সংখ্যা কম লাগবে, আমার টোটাল লোডটা কভার হবে, সেটা আর কি। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন যেহেতু নাই আমরা আজকে এখানে শেষ করতেছি। আর অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার? অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে আগে। ও আবার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ফার্স্টে স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার।